আসসালামু আলাইকুম সবাইকে ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা এমএস ওয়ার্ড এর 5 নম্বর ক্লাস করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকগুলোর মধ্যে রয়েছে অ্যাডিং গ্রাফিক্স এন্ড ক্লিপ আর্ট। আমরা কিভাবে গ্রাফিক্স এবং ক্লিপ আর্ট অ্যাড করতে পারবো, ওয়ার্কিং উইথ গ্রাফিক্স, স্পেলিং এন্ড গ্রামার, অটো কারেকশন, প্রিন্টিং এন্ড এক্সপোর্টিং ডকুমেন্টস, এইগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখি কতজন জয়েন করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সকলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। আজকের আমরা এর আগের যে ক্লাসগুলো করেছিলাম, এর আগের ক্লাসগুলোতে আমরা রেকর্ড অলরেডি দিয়ে দিয়েছি। উম, যদি কেউ রেকর্ডগুলো না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমি আবার আপনাদেরকে অল ক্লাস রেকর্ড যে লিংকটা আছে সেটা আপনাদেরকে প্রোভাইড করি সবার আগে, তারপরে শুরু করতে চাই আজকের ফুল ক্লাস। আচ্ছা, আপনারা একটু মাইকগুলো মিউট করে রাখেন, যখন কথা বলার প্রয়োজন পড়বে তখনই আনমিউট করবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্লাসের সবগুলো রেকর্ড এখানেই আছে। কপি করে নিলাম। আচ্ছা, আমি অল ক্লাস রেকর্ড নাম দিয়ে এটা আপনাদের এই কমিউনিটি গ্রুপে শেয়ার করে দিলাম। একটা তো দিলাম, আরো একটা আছে। ব্যাপার কি, এই গ্রুপটা থেকে মেসেজ যায় নাই, এই চিহ্নটার মানে কিন্তু মেসেজ না যাওয়ার জন্য। খুবই খারাপ। আচ্ছা, ওকে, আমি সবগুলো গ্রুপেই একটু পরে দিয়ে দিচ্ছি। আর আপনারা জানেন না হয়তোবা, আমার স্মার্টফোনটা গতকালকে ঢাকা থেকে আসার পথে মোবাইলটা ছিনতাই হয়ে গেছে, বুঝছেন। এখন এই জন্য ফোনে যে ক্লাসটা নিব, আজকে মোবাইল কিনবো রাতে, তাও কিনতে পারবো কিনা জানি না। কালকে কিনে, কালকে যেহেতু আপনাদের ফটো এডিটিং এর ক্লাস আছে, কালকের মধ্যে অবশ্যই একটা ব্যবস্থা করব। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমরা একটু শুরু করি। আমরা প্রথমে বলেছি যে আজকের ক্লাস প্রথমে যে অংশ আছে এটা হচ্ছে অ্যাডিং গ্রাফিক্স এন্ড ক্লিপ আর্ট। অ্যাডিং গ্রাফিক্স এন্ড ক্লিপ আর্ট। আচ্ছা, আমি একটা বিষয় একটু জিজ্ঞাসা করি। দু একজন মাঝে মাঝে সুন্দর হাসির রিয়াক্ট দিচ্ছেন, আমি কি একটু কারণটা জানতে পারি? যদি কিছু মনে না করেন, একটু যদি বলতেন যে এই হাসির কারণটা কি। হয়তো বোঝে না স্যার। যাই হোক, না বুঝলে প্রশ্ন করবেন যে এটা বুঝতেছি না, এটা বুঝতেছি না। আমি ভাই এই প্রত্যেক দিন কম করে হলেও 150 মানুষের কোশ্চেনের অ্যান্সার সামলাই, ঠিক আছে। আশা করি আপনাদের তো পারবো, হ্যাঁ, ইনশাল্লাহ। দেখেন, আচ্ছা, অ্যাডিং গ্রাফিক্স এন্ড ক্লিপ আর্ট এটা একটা ওয়ার্ড ফাইলে কিভাবে অ্যাড করে, চলুন আমরা নতুন একটা ফাইল নিয়ে নিলাম।
যে কোনো একটা ফাইল থেকে আপনি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করবেন তখনই একটা নতুন একটা ফাইল এরকম ক্রিয়েট হয়ে যাবে, একদম নতুন একটা ডকুমেন্ট চলে আসবে। দেখেন এখানে আমরা যখন এই ইনসার্টে যাব, এখানে দেখেন এই যে ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে, এইটা হলো মূলত আর্ট। হ্যাঁ, এই যে এখানে গেলে ওয়ার্ড আর্টটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এখানে যদি যাই দেখেন এখানে অনেক ধরনের কয়েকটা বিল্ড ইন 1 2 3 4 5 15টা স্টাইল এখানে দেওয়া আছে বিল্ড ইন। এগুলো হচ্ছে বাই ডিফল্ট দেওয়া থাকবে। আপনি এর যে কোনো একটাতে যদি ক্লিক করেন দেখবেন এখানে লেখা আসবে ইওর টেক্সট হিয়ার, অর্থাৎ এখানে আপনি আপনার যে প্রয়োজনীয় টেক্সট গুলো আপনি এখানে লিখতে পারেন। ধরুন আমি এখানে লিখে দিলাম, এইটুকু কেটে দিলাম, লিখে দিলাম বাংলাদেশ। এই বাংলাদেশ কথাটা এখানে লেখার পরে আমি যদি চাই যে এখন এটা তো এরকম সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে দেখেন এই যে ফরম্যাট অপশন থেকে এখানে টেক্সট ইফেক্ট নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি এই টেক্সট ইফেক্ট অপশনে গিয়ে এখান থেকে বিভিন্ন ভাবে এটাকে আপনি পরিবর্তন করে ইফেক্টে পরিণত করতে পারেন। কিরকম দেখেন এখানে আছে শ্যাডো, প্রথম অপশনটাতে আছে শ্যাডো। আপনি যদি এটার মধ্যে একটা হালকা শ্যাডো দিতে চান, যে চারপাশ থেকে উপরের দিক থেকে বা নিচের দিক থেকে একটা ছায়া পড়বে, আপনি সেটা এখান থেকে ঠিক করে দিতে পারেন। এই যে নিচের দিকে ছায়া পড়ছে বা উপর দিকে ঠিক পড়ছে, এই জায়গাটা কোনটা, সেটা হচ্ছে আপনি একটা ক্লিপ আর্টে যাওয়ার পরে এখান থেকে যাবেন টেক্সট ইফেক্টে, ফরম্যাট থেকে টেক্সট ইফেক্ট, টেক্সট ইফেক্ট থেকে এবার চাচ্ছি যে একটা রিফ্লেকশন যদি দিতে চান এখান থেকে পাবো রিফ্লেকশন দিতে নিচের দিকে বা যে কোনো জায়গায় এরকম। তবে এখানে যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা হচ্ছে এখানে এগুলোর পরিমাণ অল্প, এই কয়টা। এরপরে আপনি যদি গ্লো করতে চান, যে চারপাশ থেকে একটা গ্লো ক্রিয়েট হবে, তাহলে এটা করতে পারেন। দেখেন লেখা যতটুকু জায়গায় তার চারপাশ থেকে একটা একটা গ্লোনেস ক্রিয়েট হবে। ওকে, ঠিক আছে, এভাবে করে আমরা এই ডিজাইনটা করতে পারি। এরপরে দেখেন এরপরে যে রিভিল, এই রিভিলের কাজ কি, রিভিলের কাজটা হলো একটু এখান থেকে এক্সট্রুড হয়ে যাবে, এক্সট্রুড এই যে লেখার মধ্যে অ্যাম্বুশ করে না, অ্যাম্বুশ টাইপের একটা কাজ হবে। এটা মূলত আপনি দেখতে পাবেন না এখন, এটা আপনি যখন প্রিন্ট করবেন তখন এটা একটু উঁচু নিচু হয়ে যাবে, বুঝছেন? এখন অতটা দেখা যাবে না, হালকা আপনি দেখতে পারেন, এই যে সামান্য। ঠিক আছে, ওকে। তারপরে আমি মূলত অন্য আরেকটা জিনিস একটু দেখাই। এরপর দেখেন আছে 3D রিফ্লেকশন। এই 3D রিফ্লেকশনের, আচ্ছা এটা একটু সিলেক্ট করে নিতে হবে। 3D রিফ্লেকশনে আপনি যখন যাবেন দেখেন এখানে যখন ক্লিক করবেন, ধরেন আমি এটা চাচ্ছি, এই যে এরকম হয়ে গেল। হ্যাঁ, অথবা ধরেন 3D রিফ্লেকশন থেকে আপনি যেটা চাচ্ছেন এরকম একটা চাচ্ছি, রিফ্লেকশন চাচ্ছি, সেটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখান থেকে যে কোনোটা, এই 3D রিফ্লেকশনের যে কোনোটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আমি এখানে নো রিফ্লেকশন দিয়ে আপাতত কাজ করি, এটা আপনারা ট্রাই করবেন। তারপরে দেখেন এরপরে এই যে এখানে আছে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে আপনি যখন যাবেন তখন আপনি এখান থেকে যে কোনো একটা স্টাইল বেছে নিতে পারবেন। মনে করেন আমি এখান থেকে চাচ্ছি যে আমার লেখাটা এভাবে আঁকাবাঁকা হয়ে যাক, এই যে লেখাটা আছে এরকম হয়ে যাক, এই যে এটাতে ক্লিক করলে আমার লেখাটা কিন্তু একটা বাঁকা, উপরের দিক থেকে এরকম বাঁকা হয়েছে। এখন দেখেন এখানে এখানে কিছু অপশন আছে, এই যে একটা দাগ আছে, দুইটা, তিনটা, চারটা, চারপাশে যে চিহ্নগুলো আছে, এই একদম মাঝখানে দেখেন বাংলাদেশের এই মাঝখানে একটা কালারফুল একটা ভাইফোঁটা আছে। এই ফোঁটার জায়গায় আমি যখন ইয়াটা মাউসের কার্সরটা নিয়ে আসি তখন তীর চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই তীর চিহ্নটা যখন চেঞ্জ হয়ে যাবে, আপনি এখানে যদি মাউসের কার্সরটা ধরেন দেখেন, দুঃখিত এটা ইয়ে হয়ে গেল। আচ্ছা, এটাখানে আমি যদি মাউসের কার্সরটা এভাবে যদি ধরেন, এটা ধরে আপনি যদি একটু উপর নিচেই দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এটা যদি করি তাহলে আমাদের এই যে অপশনটা আছে এটা কতটুকু বাঁকা হবে বা কতটুকু উপরে যাবে
সেইটা আমরা এই কার্সরটা এই অপশনটা থেকে এই লাইনটা থেকে ঠিক করে দিতে হবে। আমি যদি এরকম আরো উপরে উঠাই দিই, দেখেন এত উপরে উঠে গেছে যে চেনা যাচ্ছে না। আবার যদি এরকম অনেক নিচে নামাই দেই, তাহলে এরকমটা নিচে নেমে যাবে। হ্যাঁ, এই যে এভাবে করে আমরা এটাকে ছোট বড় করে দিয়ে এটাকে মডিফাই করতে পারি। এই গেল একটা। আমরা যদি আরো একটা একটু দেখি, কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্বের পর্যায়ে চলে গেলাম। এখন এটাকে সিলেক্ট করে টেক্সট ইফেক্ট থেকে এই যে ট্রানজেকশনে গেলাম। ট্রানজেকশনে যেটাতে আমি ধরি, এটা দেখেন আমি যেটাতেই যাই না কেন ওইটার মতো একটা ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। মনে করেন এটাকে আমি নিলাম, এটার মধ্যে কোথায় সেই পয়েন্ট আছে, এই যে একটা পয়েন্ট আছে। তা এই পয়েন্টে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন এটা কতটুকু বাঁকা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নির্ধারণ করে দিতে পারেন। এই যে এটা যদি আরো উঁচু করেন, একদম সুচালো, এমন সুচালো হয়ে গেছে যে কর্নার গুলো এভাবে চেনা যাবে না। এটা আপনি যত মাঝামাঝি দিকে নিয়ে আসবেন তত এটাকে আপনার স্ট্যান্ডার্ড একটা ফিল চলে আসবে। ওকে, একদম ঠিক মাঝখানে যেটা, এইটা হলো মূলত আমাদের স্ট্যান্ডার্ড সাইজ। এটা কাজ করার জন্য আমরা মূলত এইরকম অবস্থানটা ইউজ করব। এটাকে একদম এই মাঝামাঝি বরাবর নিয়ে আসবো। ওকে, এবারে এরকম আরো কিছু এফেক্ট এখানে আছে। আপনারা যার যার নিজের নাম দিয়ে এইটা একটু প্র্যাকটিস করবেন। নিজের নাম দিয়ে সবাই এরকম করে সুন্দর এক একটা আর্ট প্র্যাকটিস করবেন। এটাই করতে হবে এমনটি না, আপনি আপনার মতো করে যতটা সুন্দর পারেন আপনার মতো করে কাজটা করবেন। আচ্ছা, মাইক্রোফোন গুলো সবাই একটু মিউট করে রাখি, কথা না বলি। দেখেন, এইটা মূলত আমাদের ওয়ার্ড আর্ট, যেটা এটা হচ্ছে সেই আর্ট। এরপরে এখান থেকে আমি আরো যদি চাই পরিবর্তন করতে পারি। এই যে একদম গোলাকার বানাই ফেলাইলাম। এখন এইটাকে যদি এখান থেকে একটু ভিতরের দিকে টান দেই, দেখেন, অথবা এরকম যদি দেই তাহলে এটা এভাবে পরিবর্তন হবে। পরিবর্তন আমরা এখান থেকে করতে পারবো। একদম এই যে মিশাই দিলাম, একদম যখন মিশে যাবে তখন এটা একদম একেবারে গোলাকার হয়ে গেল। এভাবে করে কিন্তু আমরা, আচ্ছা দেখেন এটা এমন হয়েছে, এমন তো চেনাই যাবে না, এটা এরকম একটা অবস্থান তৈরি হয়েছে। একেবারে মানে জায়গা খুব সংকুচিত হয়ে গেছে। ওকে, তো এগুলো আমরা আবার যদি চেষ্টা করি, অন্য একটা ধাপ একটু ট্রাই করি, তারপরে আমি চলে যাব আর একটা কাজে। আচ্ছা, তো এখান থেকে আর কি আছে, এই যে যতগুলোই আপনি দেখেন সবগুলোতে এরকম সুন্দর সুন্দর স্টাইলে আপনি কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, এগুলো আমরা ইলাস্ট্রেটর দিয়ে আরো সুন্দর করে করতে পারি। যারা ওয়ার্ড থেকে করবেন এই কাজটা করতে পারবেন। ওয়ার্ডের মধ্যে সামান্য গ্রাফিক্স আছে, সেই গ্রাফিক্সের কাজগুলোই মূলত আমরা আজকে দেখব। এই একটা আছে, এটাকে আপনি যত এদিকে আগাই দিবেন এই তত একদম এরকম আগাই যাবে। আবার এটাকে যত এদিকে সরাই দিবেন তত এটা এরকম সরে যাবে। এভাবে করে আমরা এই ডিজাইন গুলো মূলত এখান থেকে বানাতে পারি। আচ্ছা, এরপরে আমি নতুন একটা শিটে চলে গেলাম, দেখি কি কি করাইছি আজকে। এখানে এর পরবর্তীতে আছে, হ্যাঁ, গ্রাফিক্সটা একটু দেখি, শেপ কিভাবে অ্যাড করে এটা একটু খেয়াল করি। দেখেন, এখানে আপনি যখন এই জায়গাটাতে যাবেন ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পরে আপনি দেখেন এখানে ইলাস্ট্রেশন নামে একটা গ্রুপ আছে। এই ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে কিছু জায়গা আছে। প্রথমে আছে পিকচার, তারপরে অনলাইন পিকচার, তারপরে আছে শেপ, স্মার্ট শেপ, চার্ট, স্ক্রিনশট। এই অপশনগুলো ইলাস্ট্রেশনের মধ্যে মূলত আছে। এখন এখানে প্রথম যে অপশনটা আছে এটাতে একটু খেয়াল করি। এখানে প্রথম অপশনটা হলো পিকচার। আমরা এই টেবিল পর্যন্ত আগের ক্লাসে করিয়েছি। এবার পিকচারে যদি ক্লিক করি, দেখেন পিকচারে ক্লিক করলে কি হবে,
আমাকে সরাসরি আমার কম্পিউটারে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোর মধ্যে যে কোনো জায়গায় যেসব জায়গায় ছবি আছে সেই সব জায়গাতে নিয়ে যাবে। তাহলে এখানে কি কি ছবি আছে দেখেন, এখানে অনেকগুলো ছবি আছে। এখান থেকে আমি আমার একটা নির্দিষ্ট একটা ছবি এখান থেকে বাছাই করে কোন জায়গায় ছবি দেওয়া আছে সেখান থেকে আমি নিতে পারবো। ওকে, তো আমার কোথায় কোথায় ছবি আছে আমার ধরুন জানা আছে। এখানে গিয়ে আমি যদি এই যে আমার একটার মধ্যে কিছু ছবি দেওয়া আছে ফটো সাইজ, এখান থেকে আমার একটা ছবি নিয়ে বাছাই করে দিলাম। বাছাই করে যখন দিয়ে দিলাম দেখেন এটা অটোমেটিক এখানে ছবিটা নিয়ে আসছি। কিন্তু এখানে এটাকে আপনি দেখেন এটা এখানে শুধু অ্যাডজাস্ট হয়েছে, বাট এটা আর নড়াচড়া করবে না। এটা কি হবে, এখান থেকে এই যে কর্নারে যে কয়েকটা বিন্দু আছে এর প্রত্যেকটা বিন্দুর যে কোনোটাতে আপনি মাউসের কার্সর রেখে এটাকে ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, এটাকে এখান থেকে এভাবে চ্যাপটা এই মোটা করতে পারবেন, কিন্তু এই জায়গা থেকে একে সরাতে পারবেন না। আচ্ছা, তো একে যদি আমরা এই জায়গা থেকে সরাতে চাই তাহলে আমরা কি করব, আমরা এই যে দেখেন এখানে একদম ডান পাশে এই উপরে একটা চিহ্ন আছে, এখানে যখন মাউসের কার্সরটা রাখবো তখন এখানে লেখা আসবে লেআউট অপশন। এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখেন বিহাইন্ড টেক্সট নামে একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করে দেই এরপরে বাইরে কোনো একটা জায়গায় ক্লিক করে একে আমি ধরে এরকম এখন যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারবো বা সরাইতে পারবো। এই ছবিটার উপরে আমি যদি ডাবল ক্লিক করে রাখি তাহলে অটোমেটিক এখান থেকে ফরম্যাট নামের যে অপশনটা দেওয়া আছে এই ফরম্যাট অপশনটা এখান থেকে চালু হয়ে যাবে। এই ফরম্যাট অপশনটা চালু হলে এখানে দেখেন কিছু ফটো ফ্রেম এখানে দেওয়া আছে। আমরা এই ফটো ফ্রেম থেকে এখান থেকে যে কোনো একটা স্টাইল দিয়ে এটাকে ফ্রেমের মধ্যে আটকাই দিতে পারি। দেখেন এখানে কিছু ফ্রেম আছে, এই ফ্রেমগুলো দিয়ে আমি যেটা কে ওকে করব, এন্টার ক্লিক করব, সেই ফ্রেমের মধ্যে আমার এই ছবিটা কিন্তু ঢুকে যাবে। ওকে, এই হলো ফ্রেমের ব্যাপারটা। এরপরে আসি আমরা এই সাইজটাকে কিভাবে পাসপোর্ট সাইজ বানাবো। এমন থাকে না, একটা ছবি বানাইছি এটাকে আমাদের পাসপোর্ট সাইজে একটা ছবি তৈরি করতে হবে। আচ্ছা, তো পাসপোর্ট সাইজের ছবির একটা মাপ যোগ আছে না, মাপটা কত আসলে পাসপোর্ট সাইজের ছবি হাইট কত ইঞ্চি হয় আর ওয়েট কত ইঞ্চি হয় এইটা আমরা একটু জেনে আসি। ওকে, এটা জানার জন্য কি করব, আমরা এই চলে গেলাম আমাদের গুগল ক্রমে গিয়ে একটু সার্চ করি। হ্যাঁ, বাংলাদেশি পাসপোর্ট সাইজ ফটো রেশিও দিতে পারি, ফটো সাইজ ইন ইঞ্চি দিতে পারি অথবা ইন সেন্টিমিটার দিতে পারি। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে পিক্সেল যদি দাও তাহলে পিক্সেল কত, এটা হলো 531 বাই 650 পিক্সেল। ওকে, should be resolution should 531 বাই 650। আর ইঞ্চি বলেছে, ইঞ্চি হিসেবে যদি দেই তাহলে দেব 1.77 ইনটু 2.17। আমরা এখানে এই পিক্সেলটা একটু ধরে নেই, পিক্সেলটা ধরে নিলাম সেটা হচ্ছে 531 পিক্সেল বাই 650 পিক্সেল। তো আমরা এই ছবিটাকে 531 পিক্সেল আর 650 পিক্সেল বানাবো। তাহলে 531 কোন দিক দিয়ে হবে, ওয়েট হবে 531 পিক্সেল আর হাইট হবে 650 পিক্সেল। দেখেন একদম কর্নারে এখানে কিন্তু দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এটা ইঞ্চির একটা হিসাব দেওয়া আছে তাই না। তো ইঞ্চির হিসাব যদি দেওয়া থাকে তাহলে আমরা এটাকে ইঞ্চির হিসেবেই করি। তাই 500 ইঞ্চির হিসাবটা তো আমরা দেখেছিলাম নাকি, ইঞ্চির হিসাবটা কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1.77 বাই 2.17। ঠিক আছে, আমরা এটাই দিয়ে দেব। তাহলে আমাদের একটু জিনিস খেয়াল করেন, এখানে
এই যে ডান কর্নারে যে দেওয়া আছে হাইট আর ওয়েট, এটা যদি এভাবে রেখে এখান থেকে আমি চেঞ্জ করে দেই যে হাইট হবে 2.17 আর আর এই যে এই ওয়েট যেটা এটা হবে 1.77, এটা লিখে যদি আমি এন্টার করে দেই এটা নিয়ে নেবে, এই ধারণা ভুল, এটা নিয়ে নেবে না, অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। এজন্য এটা যাতে নিয়ে নেয়, আমি যেটা দেব এটাই যাতে নেয়, এজন্য কি করব, এজন্য আমার এই সাইজের ডান পাশে দেখেন একটা এই যে একটা ছোট্ট একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটার মধ্যে যদি ক্লিক করি তাহলে এরকম একটা ডায়লগ বক্স সামনে আসবে। এখান থেকে এই নিচে দেখেন আছে লক অ্যাসপেক্ট রেশিও, এই লক অ্যাসপেক্ট রেশিওর এইখানে যে টিক চিহ্নটা আছে এটাতে আপনি টিক চিহ্নটা উঠাই দেবেন, উঠায় দিয়া এখানে ওকে করে দিতে পারেন, অথবা এখান থেকেও আপনি চাইলে এই যে রেশিওটা চেঞ্জ করে দিতে পারেন। আমাদের রেশিও হাইট কত ছিল 2.17 নাকি 2.17, এই যে আমাদের 2.17 দিয়ে দিলাম আর এটা 1.77 দিয়ে ওকে করে দিলাম। এই দেখেন, তো এখন এইটা হলো, এই দেখেন এখন এই ডান পাশে দেখেন এটা 1.77 2.17 কিন্তু নিয়ে নিয়েছে। তাহলে এইটা হলো আমাদের পাসপোর্ট সাইজ। আমরা এখন আশা করতে পারি যে যে কোনো ছবিকে আমরা পাসপোর্ট সাইজই একটা আকৃতিতে বের করতে পারবো। আরেকটা ব্যাপার আছে, এটা হলো আমরা একটা ছবিকে সাইজ করলাম একভাবে, একটা নির্দিষ্ট একটা ভাবে, আমি এটাকে কি করেছি এইখান থেকে সহজে লেআউটে গিয়ে এটাকে আমি টেক্সট বিহাইন্ডে ক্লিক করে এটাকে আমি নড়াচড়া করানোর অপশন পেয়েছি। কিন্তু আমি যদি চাই যে এটা করব না, আমরা একটা শেপ দেখেন ইনসার্টে গিয়ে আমাদের এখানে পিকচারের অপশনটা আমাদের মোটামুটি জানা হলো, এরপরে আছে অনলাইন পিকচার। এই অনলাইন পিকচারের কাজ কি, আমাকে নেট কানেকশন এখানে থাকতে হবে, আর এই নেট কানেকশন থাকা অবস্থায় এই অনলাইন পিকচারে যদি ক্লিক করি তাহলে এখানে ইন্টারনেট থেকে সার্চ করার একটা অপশন চালু হবে। এই ইন্টারনেট থেকে সার্চ করার এখানে বিং সার্চটা চালু হয়েছে। এখানে ধরেন আমি এখানে লিখে দিলাম বাটারফ্লাই, লিখে ইন্টার ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলো প্রজাপতি, যতগুলো প্রজাপতিকে সে পেয়েছে সামনে পেয়েছে সবগুলো প্রজাপতি সে এখানে আমার জন্য নিয়ে এসেছে। এখান থেকে আমি যদি একটাকে ক্লিক করে দেই, আচ্ছা আমি যে এই প্রজাপতি দেখাচ্ছি আপনার কিন্তু অন্য কোনো ছবিও দরকার হতে পারে, আপনি যা লিখবেন এখানে তাই চলে আসবে। ধরেন আমাদের এই প্রথমে যে প্রজাপতি এসেছে এইটাকে আমি ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে একটু সময় নেবে, সময় নেওয়ার পরেই দেখেন ছবিটা এখানে চলে এসেছে। এখানে যখন চলে আসলো আমরা এই জায়গাটা থেকে আগে এটাকে নড়াচড়া করার নিয়ম দেখেছি, এটাও কিন্তু এখান থেকে নড়বে না, যেখানে আছে এখানেই বসে থাকবে। তো এর আগে আমরা যে এখানে ক্লিক করে এই টেক্সট বিহাইন্ড দেখেছিলাম এটাও করতে পারি, অথবা আমরা একটু উপরে খেয়াল করবেন র‍্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এখানেও আপনারা এই টেক্সট বিহাইন্ড অপশনটা পেয়ে যাবেন। টেক্সট বিহাইন্ড অপশনটা এখানে ক্লিক করলে এবারেও আমরা এটাকে নড়াচড়া করাতে পারবো। আমি এইটুকুই ক্ষান্ত নই, আমি চাচ্ছি যে এই ছবিটার নিচে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, যেখানেই দিবেন এই সাদা একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসতেছে। আমরা এই ফটোটাকে এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই। আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড অন্য কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এরকম একটা ছবি আমরা নিয়ে আসি। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে অনলাইন পিকচারে গেলাম, যাওয়ার পরে এখানে লিখলাম বার্ড, বার্ড লিখলাম। এই যে এখানে নিচে অনেকগুলো কি আছে আপনার এই টুনটুনিতে ইয়ে নাই কি নাই, ব্যাকগ্রাউন্ড নাই, আমরা চাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এইরকম একটা নিয়ে আসি। এই যে হাঁস আছে, হাঁসে আবার ড্রপ শ্যাডো আছে, ওটা করা কষ্টকর হবে এই ফটো, এটা থেকে ওটা ফটোশপ থেকে করা যাবে। আমরা নরমাল একটা নেই, ধরেন এই ছবিটাকে আমরা নিলাম, নিয়ে ইনসার্ট করে দিলাম। এখন এটার আশেপাশে যে ইয়ে আছে কি আছে এইটুকু আমরা রাখবো, রেখে এর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো।
আমরা এখান থেকে যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন অটোমেটিক এখানে দেওয়া আছে, দেখেন একটু বাম পাশে উপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে একটু সময় নিচ্ছে। দেখেন সময় নিয়ে এটা কি করলো, আমাকে সামনে দেখেন তিনটা অপশন দিয়েছে। এটা হলো এই তিনটা অপশন সামনে আসছে আমার, দেখেন অটোমেটিক্যালি ও যতটুকু রিমুভ করতে পারে করেছে, পুরোটা কিন্তু রিমুভ হয় নাই। ঠিক আছে, তো এখন এই জায়গাটাতে দেখেন একটা দুইটা তিনটা অপশন আসছে। প্রথম অপশনটা হলো মেক এরিয়া টু কিপ, আমি যে এরিয়াটুকু রাখতে চাই সেই জায়গাটুকুকে সিলেক্ট করার জন্য এটা করব। মেক এরিয়া টু রিমুভ, অর্থাৎ এটাতে ক্লিক করলে যে জায়গাটা আমি রিমুভ করতে চাই সেটা সিলেক্ট করব। আমরা চাচ্ছি মেক এরিয়া টু কিপ, এটাতে যখন ক্লিক করব আমার কিবোর্ড আমার মাউসের পয়েন্টারটা একটা কলমের মতো হয়ে যাবে। তখনই কলমের মতো হবে যখন আমি এই ছবির উপরে নিয়ে আসব তখন। ওকে, আমি এটাকে একটু বড় করি, দেখেন এই যে একটা এই বড় করার সময় একটু হয়ে গেছে। আমি এখন এটাকে যতটুকু রাখবো খুব সূক্ষ্মভাবে তার উপরে এরকম একটা ফোঁটা দিব। দেখেন একটা ফোঁটা, একটা ক্লিক করছি, একটা ফোঁটা এখানে ক্রিয়েট হয়েছে। এরকম যদি আমি আরো দিতে থাকি, যত ছোট ছোট জায়গায় দিব ততই আমার জন্য ভালো। এখান থেকে আমি এভাবে দিয়ে যদি এরকম দাগ দিতে থাকি, দেখেন এরকম যদি টান দেই, কিবোর্ড ধরে টান দিলেও সেই জায়গাটা এরকম একটা দাগ তৈরি হবে। ঠিক আছে, ওকে, তো আমি এরকম করে নিয়ে নিয়ে এটা পুরা ছবিটাকে যদি সিলেক্ট করে দেই, এই যে একটু সময় লাগবে, আপনাদের এই কাজটা ধৈর্য সহকারে করতে হবে, ধৈর্য সহকারে করবেন। ধৈর্যের ফল সুমিষ্ট হয়। এই যে আমি একটু টান দিয়ে দিলাম এখান থেকে, এখান থেকে আপনি যদি এরকম টান দিয়ে যতদূর সোজা যায় ততদূর আপনি টান দিয়ে দিতে পারেন, আর যে পর্যন্ত সোজা যাবে না সেখানে আপনি একটা ফোঁটা দিয়ে দেবেন। ওকে, এই কাজটা আপনারা এখান থেকে করতে পারেন। আচ্ছা, তো এভাবে আমি এখান থেকে করে নিলাম। আপনি নিশ্চয়ই এটাতে ফটোশপের ফ্লেভার পাবেন না, এটা নরমালি এটার মধ্যে যেহেতু আলোচনা আছে, হ্যাঁ আপনি সেই আলোচনাটা এখানে করতে পারছি। সময় লাগতেছে বেশি ভাই, ধৈর্যের ব্যাপার। আচ্ছা, আমি যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু এভাবে ফোঁটা দিয়ে আলাদা করে দিচ্ছি। আমরা চাচ্ছি এই যে এর নিচে এই যে একটা ডালপালা দেওয়া আছে এটাও রাখবো না, এটা ডিলিট করে দিলাম। এটুকু রাখবো না, আমি যতটুকু রাখবো ততটুকু সিলেক্ট করতেছি। এভাবে করে আমরা একদম লাস্ট এই যে ঠোঁট পর্যন্ত যেখানে সিলেক্ট করেছিলাম প্রথমে সেই পর্যন্ত নিয়ে আসবো। তো সেই পর্যন্ত নিয়ে আসলে আপনারা একটু কিবোর্ড দিয়ে ধুমধাম করে ফেলবেন। আমার কিবোর্ডটা খুঁজে পাচ্ছি না, আমি টাচপ্যাড থেকে করতেছি ল্যাপটপের, এজন্য একটু সময় লাগতেছে। আপনি এই দিয়ে করবেন, কিবোর্ড আর মাউস দিয়ে দ্রুত করে যাবেন। তো আমি এটাকে এই যে এভাবে করে জায়গাটা একে আমি দেখাই দিলাম। এরপরে দেখেন আমি একটু টিক চিহ্নটা দেওয়া আছে কিপ চেঞ্জেস, এই কিপ চেঞ্জেসে ক্লিক করলে কি হবে দেখেন, পাখিটা একটু এই করে নেই, এই যে মুভ করি এখান থেকে,
বিহাইন্ড টেক্সটে দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে, তো আপনি এখানে আবার যদি যান দেখেন এখানে এরপরে আর একটু কাজ আছে। এটা যে ক্রপ চিহ্নটা আছে না, এই ক্রপে ক্লিক করব, ক্রপ থেকে আবার ক্রপ দেব। আবার যখন এখান থেকে ক্রপ দিবেন আপনি, তখন এখানে এই যে এরকম একটা অপশন আসছে। এই অপশনটা আপনি যতটুকু দিবেন পিকচারটা ততটুকু জায়গায় এরকম সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে দেখেন আমি কিন্তু বলেছিলাম যে এখানে পরিপূর্ণ নিখুঁতভাবে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে না। এই যে এই পাশ থেকে আমরা যতটুকু দিয়েছি এটা নিতে পারে নাই, যার কারণে পুরোপুরি রিমুভ হয় নাই। ওকে দেখেন, তো এখন এই এই জায়গাটা আবার চলে আসবে এরকম। দেখেন ডিলিট মার্ক আছে, তারপরে আছে কি মেক এরিয়া টু কিপ। এই মেক এরিয়া টু কিপে ক্লিক করে আবার কিপ চেঞ্জেসে ক্লিক করলাম, দেখেন সেম অবস্থায় আসতেছে। তার মানে হলো যে এই ঠিকঠাক মতো আমার পয়েন্টটাকে কিন্তু নিতে পারে নাই। ওকে, তো এই ওয়ার্ড থেকে আপনারা এটা তেমন একটা করতে যাবেন না, আমরা একটু এইগুলো টান দিয়ে দিয়ে মিলাই দিই। ঠিক আছে, দেখেন এই জায়গাটুকু একটু মিলাই দেই, এইটুকু টান দিয়ে যতটা ফোঁটা দিয়েছি প্রত্যেকটা ফোঁটার এই জায়গাগুলো আমরা এরকম টান দিয়ে মিলাই দেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরেকটা চমৎকার ওয়েবসাইট আপনাদেরকে আজকে আমি দেখাই দেবো। ওটা যদিও ফটোশপের ক্লাস, আচ্ছা ফটোশপের ক্লাসেই দেখাবো, সমস্যা নেই। ওটা আজকে দেখাইলে স্যার বকা দেবে। আচ্ছা, আপনারা কি এখন একটা ছবির এই যতটুকু এই আমি দেখাইছি এইটুকু করতে পারবেন বুঝে? ভাই আমাদের তো কম্পিউটার বা ল্যাপটপ নাই, কিভাবে করব ফোন ছাড়া? যাদের আছে তারা বলেন। ভাইয়া আমি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো সবই বুঝি, আমার ল্যাপটপও আছে, বাট আপনার যেগুলো দেখাইছে এগুলো আমার মাথায় কিছুই ঢুকে নেই। ব্যাকগ্রাউন্ডটা তো রিমুভই হয় নাই, এটা ফাঁকিটা আমি কিভাবে তারপর বসাবো এখানে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারি? না, এটা আপনার এই উপর থেকে যতটুকু হয়েছে এরপরে আর এখান থেকে হবে না, বুঝছেন? হ্যাঁ, তাহলে এটা ফটোশপে করতে হবে ভাইয়া, এটা তো মাইক্রোসফট ওয়ার্ডে আসি তো, এটা তাহলে দেখাই লাভ না, আমাদেরকে ফটোশপে দেখান যে কিভাবে আমাদের রিমুভটা করা অপশনটা, দরকার। আমাদের টপিকে যেহেতু এটা আছে আমি সো আপনাদেরকে এটা জাস্ট একটা আলোচনা করে দিলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। তো এগুলো যখন সবাই পারেন, কিন্তু আমাদের যেটা হয় আমরা যখন পরীক্ষা নিতে যাই তখন দেখি পরীক্ষায় অ্যাটেন্ড করছে মাত্র একজন দুইজন, এরকম আর কি দেখি, বুঝছেন? ভাইয়া কিছু মনে করবেন না, আবার যদি একটু প্রথম থেকে দেখাইতেন। আপনি ভিডিও রেকর্ডটা দেখে নেবেন, আপনাকে ভিডিও রেকর্ড দিয়ে দেবো আমি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওকে। আচ্ছা, ওকে। ভাইয়া ভিডিও রেকর্ডটা ওই আমাদের টিম লিডারকে বললেন আমাদের ইনবক্সে পাঠাই তো, আমিও প্রথম থেকে ছিলাম না তো, 20 মিনিট পরে অ্যাটেন্ড করছি। আচ্ছা দেখেন আমাকে ওটা দেওয়ার চেষ্টা করিয়েন, আমিও প্রথম থেকে ছিলাম। ভাই, সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের আপনি যে গ্রুপের মধ্যে ক্লাসের লিংকটা পাইছেন ওইখানে দিয়ে দিলে সবাই পাবেন, সুতরাং বুঝছেন তো, সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপরে একটা যে জায়গা আছে এটা হলো শেপ। এই আমরা শেপটা দিয়ে কি কি কাজ করতে পারি, এখানে এই যতগুলো শেপ আছে এইগুলো নিয়ে আমরা আমাদের মতো করে কাজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখেন এই শেপের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। প্রথম শেপ আছে লাইন শেপ, তারপরে রেক্টেঙ্গেল শেপ, বেসিক শেপ,
তারপরে অ্যারো শেপ, এই যে একটা আছে। এরপরে লাস্টের দিকে আছে ইকুয়েশন টাইপের শেপ। তারপরে এখানে আরো কিছু স্পেশাল কিছু শেপ আছে। এইগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আমি একটা এক্সাম্পল দেখাই। মনে করেন আপনার তো সিভি ক্রিয়েট করবেন, তাই না? আচ্ছা, সিভি ক্রিয়েট করার সময় আমাদের কিন্তু এই লাইন শেপ গুলো অনেক প্রয়োজন পড়বে। তো এই লাইন শেপ গুলো কিভাবে ইউজ করবো আমরা প্রত্যেকটা থেকে একটা একটা করে দেখাই দেবো। দেখেন এখানে আছে এই যে একটা লাইন শেপ আছে। এটা যদি আমি নিতে চাই, আমি যেখানে এটা দেওয়ার পরে কিবোর্ড মাউস থেকে এরকম ড্র্যাগ করে যাব, সেখানে আমার এরকম একটা লম্বা দাগ তৈরি হবে। আচ্ছা, এই দাগটা তৈরি হওয়ার পরে দেখেন আমরা এখানে এই একটা স্টাইলের অপশন পাবো। এখান থেকে এই দাগের যে কালার আছে, এখান থেকে বিভিন্ন কালার আমরা এখানে সেট করে দিতে পারবো। ঠিক আছে, এখন এরপরে আছে শেপ আউটলাইন। এই শেপ আউটলাইনে যাওয়ার পরে আপনি দাগটাকে ওয়েট অপশনে গিয়ে এখান থেকে এরকম যদি চান যে আরো মোটা করবেন, অনেক মোটা করে দিতে পারেন, অথবা আরো চিকন করে দিতে পারেন। এখান থেকে আমরা এখান থেকে 1 পিটি রেখেছিলাম। এরপরে দেখেন, এরপরে এখানে আছে ড্যাশ। এই লাইনটাকে যদি ড্যাশ আকারে পরিণত করতে চান, এরকম যদি চান যে এগুলো একটা ডট ডট চিহ্ন এরকম থাকবে, তাহলে আমরা এটাকে এরকম ড্যাশ চিহ্ন করে দিতে পারবো। তারপরে আবারও আছে এখান থেকে একই জায়গা থেকে এটাকে এরকম অ্যারো চিহ্ন আকারে দিয়ে আপনি এটাকে আপনার নিজের মতো করে নিয়ে শেপ আকারে কাজ করতে পারেন। আচ্ছা, এরপর এটাকেও আপনি এরকম ভাবে 3D শেপ দিতে পারেন। এভাবে করে আমরা এই শেপ গুলোকে মূলত পরিবর্তন করতে পারি। এখন আমরা দেখেন শেপটাকে সোজা করে নিতে চাচ্ছি, তাহলে কি করব? যখনই আমরা এখান থেকে শেপ নিব, মনে করেন আমি এখান থেকে লাইন শেপ নিচ্ছি, তখন কিবোর্ড থেকে যদি শিফট বাটন প্রেস করে ধরি, তারপরে যদি আমি এটাকে ক্লিক করি, তাহলে দেখেন কি হবে, আমার লাইনটা খুব একদম সোজা একটা লাইন তৈরি হবে। তারপরে আমি এটাকে আমার মতো করে এখান থেকে রিসাইজ করে দিতে পারবো। ওকে, আমাদের সাধারণত সিগনেচারের উপর সাইডটাতে এরকম কিছু দাগ দরকার পড়ে। তো এটা গেল লাইন শেপের ব্যাপার। এবারে আসি লাইন শেপের পরে যে অপশনগুলো আছে। দেখেন ইনসার্টে গিয়ে দেখেন এখানে লাইনের পরে আর কি কি আছে বেসিক, এখানে না, লাইনের আরো একটা অপশন আছে। দেখেন এটা হলো এই যে প্রথম এই তিনটে আপনারা বুঝতে পারছেন একটা দেখানোর ফলে। এরপরে আছে কার্ভ লাইন, এই যে কানেক্টর, এটা দিয়ে আপনি এরকম আঁকা বাঁকা কিছু লাইন পাবেন। এই যে এরকম বাঁকা লাইন যেগুলো আসবে, এগুলোর আবার এখানে এরকম ধরে এটাকে এক পাশ ছোট বড় করা যাবে, ছোট বড় করতে পারবেন এভাবে করে। ওকে, তারপরে আর কি আছে, আমরা পরবর্তীতে আরেকটা এতে যাই একটু। দেখেন এটা আছে কার্ভ, কিছু টুল আছে। এরপরে চলে আসি এই শেপটাতে। এটা হচ্ছে একটা ফ্রিডম শেপ। এই ফ্রিডম শেপে আপনি যখন যাবেন, তখন এর ধর্ম হচ্ছে আপনি এরকম যত দূর এরকম ইচ্ছা মতো করে আঁকবেন, এখানে মিলাই দেবেন, একটা শেপ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটার ধর্মই হলো এরকম, আপনি যেরকম ইচ্ছা নিজের মতো করে তৈরি করবেন, নিজের মতো করে এখানে একটা শেপ ক্রিয়েট হবে। ধরেন আমি এখানে ধরে ছেড়ে দিচ্ছি, এই যে এরকম একটা ধরে একটা ক্লিক করে যদি ছেড়ে দেই, তাহলে এরকম আপনি যেদিকে নেবেন সেদিকে এরকম যাবে। এখানে আরেকটা ক্লিক করে ছেড়ে দিলেন, এখানে আরেকটা ক্লিক করে ছেড়ে দিলেন, এই যে এই জায়গাটাতে এসে আরেকটা ক্লিক করবেন, তাহলে দেখেন আপনার এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। এরকম যদি বিভিন্ন রকম শেপ আমরা যেগুলো এখানে নাই সেগুলো ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা যাব এই ফ্রিডম টুলে। ঠিক আছে, লাইন থেকে ফ্রিডম টুল। এরপরে আরেকটা আছে, দেখেন এটা হলো স্ক্রিবেল। এই স্ক্রিবেলের কাজ কি? দেখেন এই স্ক্রিবেলের কাজ হলো আপনি যেখানে নিয়ে ছেড়ে দিবেন ওইখানে এটা টুল তৈরি হয়ে যাবে, আপনি এটা ছাড়তে পারবেন না। এটা হলো স্ক্রিবেল আর হলো আপনার ফ্রিডম, দুইটার পার্থক্য। এই যে স্ক্রিবেল দিলে কি হবে, আপনি ছাড়বেন না, আপনি এরকম ধরে আঁকে 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 এখানে এসে ছেড়ে দেবেন। তাহলে এটা হলো এটা নিয়ম। আর এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন নিশ্চয়ই, একটা হলো ফ্রিডম আর একটা স্ক্রিবল। এই যে এই দুইটা থেকে আমরা এভাবে আঁকতে পারি। তো এটা থেকে আমরা সুন্দর এরকম পাহাড় পর্বত আঁকতে পারি। না, পাহাড় আঁকার জন্য আরেকটা অন্যরকম একটা আছে, এটা দিয়ে আমরা এরকম ঘর বাড়ি আঁকতে পারি বিভিন্ন রকমের। ঠিক আছে, এগুলোকে আমরা একটু ডিলিট করে দেই। তারপরে দেখি আর একটা টুল আছে এখানে সুন্দর, এই যে কার্ভ টুল। এই কার্ভ টুলটাতে আপনি যদি সিলেক্ট করেন, তাহলে দেখেন এখানে আমি প্রথমে একটা জায়গায় সিলেক্ট করেছি,
সিলেক্ট করার পরে এরকম যখন আমি মাউস থেকে এরকম নিয়ে আসছি তখন কিন্তু ফ্রিলি যেখানে নিব সেখানে যাবে। মনে করেন আমি এখানে এটা দিয়ে একটা ক্লিক করেছি, ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, কার্ভ টুলের কাজ হলো এরকম যে আমি যেখানে নিব ওখান থেকে এটা বাঁকা হয়ে যাবে। আবার এখানে একটা ক্লিক করি যদি, তাহলে এরকম এদিকে বাঁকা হবে। একটু স্মুথলি এক বাঁকা কোনো শেপ যদি আমরা নিতে চাই তাহলে আমরা এরকম তো এখানে আবার কিছু কাজ আছে। দেখেন আমি যদি কন্ট্রোল প্রেস করে ধরি তাহলে ওই জায়গা থেকে একদম সোজা দাগ হবে। কন্ট্রোল প্রেস করে ধরলে কি হবে, একটা সোজা দাগ চলে আসবে। এখানে এনে মিলাই দিলাম, এই যে দুই পাশ থেকে সোজা দাগ, এইরকম একটা এরকম পাহাড়ের শেপ, পর্বতের শেপ বা কোনো কিছু কোনো স্পেশাল শেপ যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে এই তিনটা শেপ আপনাদের জন্য, প্রথমত ফ্রিডম টুল, কার্ভ টুল এবং স্ক্রিবল টুল, তিনটা শেপ দিয়ে আপনারা আপনাদের মতো করে ছবি আঁকতে পারবেন এখান থেকে। এরপরে রেক্টেঙ্গেল শেপ আসি, একটু দেখেন এই রেক্টেঙ্গেল শেপে যদি ক্লিক করি আমরা এই যে একটা শেপ নিলাম, এগুলো আমরা আমাদের মতো করে নিতে পারি, এগুলোকে কালার দিতে পারি। আচ্ছা দেখেন এখন এইটা যে নিলাম, আমরা চাচ্ছি যে এটার ভিতরে আমি একটা ছবি নিয়ে আসবো। আমি যে একটু আগে ছবিটা নিলাম আমার, ওই ছবিটাকে এর মধ্যে নিয়ে আসবো। এটা কিভাবে করব দেখেন, একটু চেষ্টা করি। এখানে আমার আছে শেপ আউটলাইন। এই শেপ আউটলাইন আসলে কোনটা, এটাকে আমি যদি একটু বড় করি দেখেন এটার চারপাশে একটা দাগ আছে, এইটা হলো একদম চারপাশে বর্ডার লাইন, এটা হলো শেপ আউটলাইন। তা এটার মধ্যে যদি ক্লিক করি দেখেন এখানে শেপ আউটলাইনে গিয়ে আমরা এটার কালার পরিবর্তন করে দিতে পারছি। এই যে ব্ল্যাক দিতে পারি, অথবা নো আউটলাইন যদি দেই তাহলে টোটালি ওইটা আউটলাইনটা নান হয়ে যাবে। আমি একটু মোটা করে যদি দেখাই দেখেন এই 6 পিটিও দেওয়া যাবে, এরপর যদি দেখেন মোটা একটা দাগ, এটা হচ্ছে মূলত আমাদের আউটলাইন। আমরা আউটলাইনটাকে যদি নান করতে চাই তাহলে এখানে শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন করে দেব, তাহলে আমার আর এই আউটলাইন গুলো থাকবে না। এখান থেকে দেখেন এই ফরম্যাট অপশনে গিয়ে শেপ ফিলে ক্লিক করি, তারপরে আছে পিকচার, এই পিকচারে গিয়ে দেখেন পিকচারে যদি চলে যাই এখান থেকে যাব ফ্রম এ ফাইল, এই ফ্রম এ ফাইলে গিয়ে এখান থেকে যে কোনো ছবি নিয়ে আসতে পারেন, অথবা আমি যদি এখান থেকে ফ্রম এ ফাইলে গিয়ে যদি অনলাইন ইয়েতে পিকচারে যাব, পিকচারে যাওয়ার পরে এই যে অনলাইন কিছু ইমেজ আছে, এখান থেকে আমি আবার লিখে দিলাম ম্যান। ম্যান লিখে যদি এখানে দেই দেখেন অনেক ধরনের মানুষের ছবি এখানে চলে এসেছে। আমি এই ম্যানের ছবি দিয়ে ইনসার্টে ক্লিক করি, কি হলো, আসবে না? আচ্ছা এই নেট জনিত কারণে মাঝে মাঝে এগুলো সমস্যা হতে পারে। হ্যাঁ, ওকে, আমরা এখানে নেটের ছবিটা পাইলাম না, ঠিক আছে, তাহলে আমরা এই কম্পিউটার এই জায়গাতে আপনি নেট থেকে সার্চ দিয়ে বসাইতে পারবেন, আর এই জায়গাটাতে ফ্রম ইউর ফাইল এখান থেকে আপনি কম্পিউটারের ভিতরের যে ছবিগুলো আছে সেগুলো নিতে পারবেন। ওকে, যদি আমি এখান থেকে ডাউনলোড গিয়ে একটা ছবি এখান থেকে নিতে চাই, ধরেন এই যে এইটাকে ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট দিলাম, দেখেন ডেইলি আইটেমের লোগোটা একদম আমার এই শেপের মধ্যে বসে গেছে। এই শেপের মধ্যে যখন বসাবো তখন আমি এটাকে যে কোনো দিকে নাড়াচাড়া করতে পারবো, তখন আমার আর এখান থেকে বিহাইন্ড দ্য টেক্সট করা লাগবে না, তখন আমি এটাকে এভাবে নিয়েই নাড়াচাড়া করে কাজ সারতে পারবো। আচ্ছা তারপরে দেখেন, তারপরে আর কি আছে, এই জায়গাটা থেকে আপনি আবার এটাকে ক্লিয়ার করে দিতে পারেন। আবার এখানে সেম আগের মতো এখানে 3D কিছু শেপ আছে, গ্লো করতে পারবেন, এখান থেকেও পরিবর্তন করে দিতে পারবেন, ঠিক আছে। ওকে, এইটা গেল আমাদের কিছু কাজ শেষ হলো। আমরা আবার একটু ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে মনে করেন আমি প্রথমে একটা এরকম একটা শেপ নিয়েছি, এই যে প্রথমে এরকম একটা শেপ নিয়ে এর ভিতরে কিছু লিখবো। কি লিখবো, রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে আছে অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে আমি আমার নাম লিখলাম। এটা লিখে এটাকে আরো ধরুন বড় করলাম, কন্ট্রোল এ দিয়ে নামটা টোটালটা সিলেক্ট করে হোম অপশনে গিয়ে এটাকে এই ফন্টের সাইজটা বড় করে নিলাম।
এটা বড় করো। এখন দেখেন এটা আমি তো কিছু কাজ করেছি, এখন মনে পড়লো যে আমার এই ফাইলের যে শেপটা আছে এই শেপটা পরিবর্তন করব। এজন্য কি করব, এটাকে এরকম ডাবল ক্লিক করে দেখেন ফরম্যাট অপশনে গিয়ে এভাবে বাম পাশে কিছু শেপ আছে এবং এখানে লেখা আছে যে চেঞ্জ শেপ। আমি যদি এখান থেকে চেঞ্জ শেপে ক্লিক করি তাহলে এখানে দেখেন চেঞ্জ শেপের আরো একটা অপশন আছে, এখান থেকে আমি আবার যে কোনো অন্য একটা শেপ দিয়ে দিতে পারবো, তাহলে এই লেখাগুলো অন্য শেপের মধ্যে কনভার্ট হয়ে যাবে। চাচ্ছি এই শেপটা দিব, তাহলে দেখেন লেখাটা এই শেপের মধ্যে কনভার্ট হয়ে গেল। এখানে আমি যদি এটাকে বড় করে দিয়ে দিতে পারি, এদিক থেকে টান দিয়ে দিলে দিতে পারি, যে কোনো ভাবে আমি এটা এখন কাস্টমাইজ করতে পারি। অথবা চাচ্ছি যে এটা একটা ওভাল শেপের মধ্যে যাবে, এই যে এখান থেকে ক্লিক করে এখান থেকে আমি যদি ওভাল শেপটা ক্লিক করে দিই তাহলে এটা একটা ওভাল শেপের মধ্যে চলে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এইভাবে কিন্তু এগুলোকে পরিবর্তন করতে পারি। ওকে, এইটুকের মধ্যে তো আশা করি সবাই বুঝতে পারছেন, সমস্যা নাই। আচ্ছা, আমরা এই বেসিক শেপ গুলো ইউজ করে আমরা কিছু আঁকাআঁকি করতে পারি, যেমন কিছু কার্টুন চরিত্র আঁকতে পারি অথবা কিছু জিনিসপত্র যা কিছু হোক আমরা কিন্তু আঁকতে পারি। কিরকম পারি একটু সামান্য কিছু দেখি। দেখেন মনে করেন আমি এখান থেকে একটু নিচের দিকে আসি, এই নিচের দিকে আসে এই যে একটা ট্রেপ পাচ্ছি এটাকে বলা হয় ম্যাগনেটিক ডিস্ক। আর এখানে আছে আরো কিছু টুল এখানে আছে, দেখেন এই একটা পাচ্ছি এটা হলো কানেক্টর, এই আরো কিছু কানেক্টর আছে এখানে। আমরা এখান থেকে এই ম্যাগনেটিক ডিস্কটাকে নিয়ে নিলাম। এই ম্যাগনেটিক ডিস্কটা আমি যখন নেই দেখেন এইরকম করে একটু নিচের দিকে যখন আনলাম, এখানে এনে ধরেন রেখে দিলাম, রেখে দিয়ে এটার মধ্য থেকে আউটলাইন আছে, এই আউটলাইনটাকে চাইলে নান করে দিতে পারি। এই যে আউটলাইন থাকতেও পারে, সমস্যা নেই। আউটলাইনটা আরো মোটা করে দিতে চাই আমরা, তাহলে এখান থেকে এই ওয়েটে গিয়ে কি করব, এখান থেকে এই যে একদম 6 পিটি পর্যন্ত এরকম মোটা করে দেওয়া যাবে। এখন এর ভিতরে যে কালারটা আছে আমরা চাচ্ছি যে কালারটা আছে কি নাই এটা বোঝা যাবে না, এরকম একটা গ্রে করে দিলাম। এই যে দেখেন এটা কিন্তু গ্রে 25% ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা গ্রে করে দিলাম। এখন আমরা আবার একটু এখানে চলে যাই ইনসার্টের মধ্যে, ইনসার্টে গিয়ে এখানে শেপের মধ্যে গেলাম, গিয়ে দেখেন এখানে একটা ব্লক এ আর সি নামে একটা শেপ আছে, এটাতে ক্লিক করে যদি আমরা এরকম দেই দেখেন এটা কি হলো, একটা এই তো দেখা যাচ্ছে যেরকম দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এটাকে এরকম দিয়ে যদি এর পাশে এরকম নিয়ে আসি, একটু ছোট করে দেই এটা, দেখেন এটা আমরা এখন চাচ্ছি যে এইটার ভিতরে কোন কালারটা থাকবে, এখানেও এই এই মগের মধ্যে যে কালার দিয়েছি এটার মধ্যেও একই রকম কালার দিব। একই রকম কালার দেওয়ার জন্য কি করতে পারি, শেপ ফিলে যাব, শেপ ফিলে যাওয়ার পরে দেখেন এখানে এই মোর কালার আছে, এখান থেকে আমরা দিতে পারি। অথবা আরেকটা সিস্টেম আছে, সেটা কিন্তু এখান থেকে নরমালি আমরা এই যে এটা নিয়েছিলাম না গ্রে 25, এটা দিয়ে দিলাম। ওকে, এখানে যেহেতু আমাদের সিস্টেমটা দেওয়াই আছে সো এটা দিয়ে দিতে পারি। এখন এটারও যদি এখান থেকে ওয়েটটাকে একটু বাড়ায় 6 পিটি করে দেই, দিতে পারি। তারপরে এরকম আপনারা বিভিন্ন ধরনের শেপ আঁকতে পারেন। হ্যাঁ, এখান থেকে আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে যত ধরনের শেপ আমরা আঁকতে পারি এগুলো আমরা আজকে আঁকবো। এখন এইটাকে আমি যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে আছে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক আছে, এই সেন্ড টু ব্যাকে যদি ক্লিক করি তাহলে এটা পিছনে চলে গেছে। ঠিক আছে, এটা এরকম আমরা পিছনে নিয়ে যেতে পারি। অথবা এটাকে আরো অন্য বিভিন্ন ভাবে এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে তারপরে এখানে একটা ওভাল শেপ নিয়েও আমরা একটা আঁকাআঁকি করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আপনারা কমপক্ষে 5টা জিনিসপত্রের ছবি এরকম ওয়ার্ড থেকে তৈরি করবেন, ইলাস্ট্রেশন থেকে, এই যে এখান থেকে গিয়ে। ওকে, দেখি এখানে আরো কি কি আছে। এই যে এখানে আরো সুন্দর জিনিস আছে, এটাকে আমি এখানে এঁকে দিতে পারি।
এটাকেও আমরা গ্রেড 25% দিয়ে একটা কিছু এঁকে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই সবগুলো মিলে একটা গ্রুপ হয়ে যাবে। এটাকে গ্রুপ কিভাবে করব দেখেন, প্রথমে এটাকে ছোটটাকে আগে সিলেক্ট করলাম, তারপরে এটা, তারপরে এটা। আচ্ছা, সবগুলো একসাথে কিভাবে সিলেক্ট করলাম, প্রথমে একটা সিলেক্ট করার পরে শিফট বাটন ক্লিক করে বাকিগুলোকে একটা একটা করে কিবোর্ড থেকে বা টাচপ্যাড থেকে সিলেক্ট করে দেবো। এরপরে ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে দেখেন এখানে ডান পাশে গ্রুপ নামে একটা অপশন আছে। এই গ্রুপ অপশনে গিয়ে আবার যদি গ্রুপে ক্লিক করেন দেখেন সবগুলো মিলে একটা শেপ হয়ে গেছে। এখন যতদিক নাড়াচাড়া করবো একটা একা নাড়াচাড়া করবে না, এটা সবগুলো সহ একসাথে এখন নাড়াচাড়া করবে। আপনারা কমপক্ষে 5টা শেপ ক্রিয়েট করবেন এরকম। থালাবাটি হইতে পারে, হাড়ি মগ বাসন কোসন হইতে পারে, কার্টুন হইতে পারে, যে কোনো কিছু। ঠিক আছে, তৈরি করে এটার একটা হোমওয়ার্ক জমা দিবেন। এই ছিল আমাদের আজকের ক্লাসের যে মূল আলোচনাগুলোর মধ্যে, প্রায় শেষের দিকে চলে আসছি। এটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন।